জন্মদিনের টুপি হোক কিংবা বিয়েবাড়ির বরের টোপর দুটোই কিন্তু দেখতে শঙ্কু আকৃতির হয়। এই আকৃতিটা হলো শঙ্কুর আকৃতি। এই শঙ্কুর যে হাইটটা রয়েছে, উচ্চতা, সেইটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এবং পাশের যে বাহুটা রয়েছে এই বাহুটা কিছুটা বাঁকা অর্থাৎ তির্যক, তাই একে বলা হয় তির্যক বাহু। আর এই তির্যক বাহুকে এল দ্বারা প্রকাশ করা হয়। আর এই শঙ্কুর নাম বিশেষত লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কুর নিচের অংশটা বৃত্তাকার হয়, অর্থাৎ গোল হয়, বৃত্তের মতো দেখতে হয়। এই বৃত্তের যে ব্যাসার্ধটা সেইটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এতক্ষণ অবধি আমরা কি জানলাম? যে এই লম্ববৃত্তাকার শঙ্কুর যে হাইটটা, সেই হাইটটা এইচ দ্বারা প্রকাশিত হয়। পাশের যে তির্যক বাহুটা রয়েছে এইটা এল দ্বারা প্রকাশিত হয় এবং ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশিত হয়। শঙ্কুকে বোঝার আগে আমাদের চোঙকে বুঝতে হবে। চোঙ বলতে কি? পাইপ বোঝায়। এই চোঙের এই যে প্রস্থচ্ছেদ রয়েছে এটাও কিন্তু বৃত্তাকার হয়। তোমরা দেখেছো পাইপের যে প্রস্থচ্ছেদ সেটা কি হয়? বৃত্তাকার হয়। এই বৃত্তাকার অংশের ব্যাসার্ধকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে সমগ্র বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার। তাই সমগ্র বৃত্তের যে ক্ষেত্রফল রয়েছে এখানে, সেই বৃত্তের ক্ষেত্রফল হবে পাই ইন্টু আর স্কোয়ার। আর বলতে এই মানটা, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর। যখনই চোঙের আয়তন নির্ণয় করব তখনই আমরা কি করব? এই বৃত্তাকার অংশটা কত দূর হাইট অবধি উঠেছে সেইটা আমরা নির্ণয় করব। বৃত্তাকার অংশের যে ক্ষেত্রফল সেইটা পাই আর স্কোয়ার। এখন এই চোঙটার উচ্চতা কত? এই রকম বৃত্তাকার অংশগুলো পরপর যদি আমরা দিয়ে দিই তাহলে এর হাইটটা হয়ে যায় টোটালটা এইচ। এই হাইটের সাথে এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফলটা যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় চোঙের আয়তন। তাহলে এই চোঙের আয়তনটা কত? এই চোঙের আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার, অর্থাৎ এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফলটা, এবং তার সাথে গুণ হয়ে যাবে তার হাইটটা, অর্থাৎ এইচ। এবারে একই চোঙের যে ভূমিতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে বৃত্তাকার অংশ, এটা যদি সেম রাখা হয়, কোন চোঙের সাথে? এই চোঙের সাথে সেম আমরা রেখেছি। দুটোই দেখো একই শেপ। এবং এই চোঙ থেকেই যদি শঙ্কু আকৃতি গঠন করা হয়, এই চোঙের হাইটেই যদি একটা শঙ্কু ভেতরে তৈরি করা হয়, তাহলে এই শঙ্কুটা কি হয়? এই শঙ্কুটা এই চোঙে যতটুকু তরল আটছিল, ধরো এই চোঙের এই সাইডটা পুরো ব্লক আছে আর এই দিক দিয়ে পানীয় তুমি ঢাললে, তাহলে এই যে বোতলটাতে যতটুকু জল আটবে সেই জলের 1/3 অংশ জল আটবে শঙ্কুর ভেতরে। তার মানে চোঙে কতটুকু জল আটছে? এই চোঙের আয়তন যতটুকু ততটুকু জল আটছে। কিন্তু যখন এই চোঙ থেকেই শঙ্কু আকৃতি দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে? এই জলের আয়তনটা 3 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ কি? চোঙের আয়তনের 3 ভাগের 1 ভাগ আয়তন হলো শঙ্কুর আয়তন। অতএব আমরা লিখতে পারি শঙ্কুর আয়তন সমান 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3 ইন্টু চোঙের আয়তন। এখন এই চোঙের আয়তনটা কত ছিল? এই চোঙ আর এই চোঙ তো সেম, তাহলে এর আয়তন বেরিয়েছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই 1/3 সাথে পাই আর স্কোয়ার এইচ যদি গুণ করে দিই, আমাদের সূত্রটা হয়ে যায় 1/3 পাই আর স্কোয়ার এইচ। অর্থাৎ শঙ্কুর আয়তন আমরা কি পেলাম? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখান থেকে আমরা কি শিখলাম? যে চোঙের আয়তন যদি আমরা জানতে পারি তাহলে তার 3 ভাগের 1 ভাগ করলেই শঙ্কুর আয়তন পেয়ে যাব। তো মুখস্থ করার কোনো দরকার নেই, তাই না? চোঙের যে আয়তন সেটা কি হয়? এই ভূমিতলের ক্ষেত্রফলটা কত? পাই আর স্কোয়ার, এবং তার সাথে হাইটটা গুণ হয়ে যায়। গুণ হয়ে গেলে চোঙের আয়তন পাওয়া যায়, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ। একইভাবে এই চোঙের যতটুকু আয়তন আছে তার 3 ভাগের 1 ভাগ আয়তন করলেই সেইটা হয়ে যায় শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন সম্বন্ধে তো আমরা জানলাম। এবারে জানবো কোনো একটা শঙ্কু আকৃতির বস্তুর
পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতল বলতে কোন তলটা ভাই? এই শঙ্কুর নিচের তলটাকে বলা হয় ভূমিতল। এই ভূমিতলটা বাদ দিলে যে তলটা থাকে সেটাই পার্শ্বতল। অর্থাৎ এই গোটা তলটা বাঁকা, নিশ্চয়ই বাঁকা, বুঝতেই পারছো। তো এই বাঁকা তলের যে মোট ক্ষেত্রফল সেটাই হয়ে যায় পার্শ্বতলের ক্ষেত্রফল। তো এর আগেই আমরা দেখেছি এই পার্শ্বতলের ক্ষেত্রফলের যে হাইটটা, তো এর আগেই আমরা দেখেছি যে শঙ্কুর ক্ষেত্রে উচ্চতাটাকে আমরা এইচ ধরি এবং এই তির্যক বাহুটাকে আমরা এল ধরি, আর এই ভূমিতলের ব্যাসার্ধটাকে আমরা আর হিসেবে প্রকাশ করি। দেখো, যখনই পার্শ্বতল বোঝাবে তখন নিচের অংশের কোনো দরকার নেই, তাই নিচের অংশটা কেটে আমরা বাদ দিয়ে দিলাম। এই অংশটা আমরা কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখো, ওপরের এই অংশ থেকে আমি যদি এল বরাবর কাঁচি দিয়ে কাটি এবং এই ঢোপটাকে ওপেন করি, দেখো এই বরাবর আমরা কাঁচি দিয়ে কেটে এটাকে ওপেন করেছি, বুঝতে পারছো তো? তাহলে ওপেন করলে এই যে নিচের এই গোটা বক্ররেখার যে দৈর্ঘ্য, সেটা কার দৈর্ঘ্যের সমান হয়? এই বক্ররেখাটার দৈর্ঘ্যটা কার দৈর্ঘ্যের সমান হয়? নিশ্চয়ই এইটারই দৈর্ঘ্য। এই গোটা বক্ররেখাটা কি এই রেখাটাই খুলে গিয়ে এটা কাটার ফলে যখন ঢোপটা খুলে গেছে তখন এই রকম দেখাচ্ছে, তাই তো? তাহলে তোমরাই বলো যে এইটার দৈর্ঘ্যটা কত? এটা কি আসলে? এইটা একটা বৃত্তের পরিধি। এটা একটা বৃত্তের পরিধি। বৃত্ত কোনটা? এই যে আর ব্যাসার্ধের বৃত্ত এখানে রয়েছে। এই বৃত্তের পরিধি সমান তাহলে কত হবে? যে বৃত্তের ব্যাসার্ধ আর, তার পরিধি হয়ে যায় 2πr। কত হয়ে যায়? 2πr। আমরা জানি যে কোনো বৃত্তের পরিধি হয় 2πr। তাহলে এই বক্ররেখাটার দৈর্ঘ্য আমরা কত পেলাম? 2πr। আর এই বক্ররেখাটাই আসলে কি? এই যে টোটাল বাঁকা অংশটা, এইটার দৈর্ঘ্য। তাহলে এটাও 2πr হবে। এবার এই যে ঢোপটা, এর কাগজটাকে তুমি শার্ট করো, করে আয়রন যদি করো তাহলে এই রকম শেপে দাঁড়াবে। এই শেপের এই অংশটা আসলে কি? 2πr। তাহলে এই অংশটা কি হবে? 2πrই হবে, তাই না? এই দুটো দৈর্ঘ্য তো সেম, বুঝতে পেরেছো তো? অর্থাৎ এইটা দৈর্ঘ্য সমান হলো এইটার দৈর্ঘ্য সমান হলো এইটার দৈর্ঘ্য। এই যে বৃত্তের এই অংশটা, এই বৃত্তের অংশটাকে যদি আমি কমপ্লিট একটা বৃত্ত করি, এটা দেখেই মনে হচ্ছে কোনো একটা বৃত্তের অংশ, তাই এইটাকে যদি আমরা কমপ্লিট বৃত্ততে পরিণত করি, তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ হয়ে যায় দেখো এল। এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আর না, এই বৃত্তের ব্যাসার্ধ কত? এল। আর এল কোনটা ভাই? এল কিন্তু এই তির্যক বাহুটা, তাই না? তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি এল হয়, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল কি? πr²। কিন্তু আর তো এখানে এল, ব্যাসার্ধ তো এখানে এল, তাই না? π×r², অর্থাৎ ব্যাসার্ধের স্কোয়ার, কিন্তু ব্যাসার্ধ এখানে এল, তাই এই বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে πl²। ক্ষেত্রফল মানে এই সমস্ত জায়গাটা, এই সমস্ত জায়গাটা কি হয়ে যাবে? πl²। বুঝতে পারলে? এবার এই বৃত্তের পরিধিটা কত? দেখো, এল যখন ব্যাসার্ধ হবে তখন বৃত্তের পরিধি কি হয়ে যায়? 2πr হওয়ার কথা, আর মানে ব্যাসার্ধ, কিন্তু এখানে এল, অর্থাৎ 2π×l, অর্থাৎ 2πl। বুঝতে পারলে? এই গোটা পরিধির দৈর্ঘ্য কত? 2πl। মনে থাকবে এটা, এটা মনে করে রেখো। এবার যখনই তুমি এই অংশটুকুর ক্ষেত্রফল বার করবে তখন কি হয়ে যাবে? দেখো, গোটা বৃত্তের ক্ষেত্রফল কতটুকু? গোটা বৃত্তের ক্ষেত্রফলটা হয়ে যায় πl²। কোথা থেকে পেয়েছি? এখান থেকে পেয়েছি। বৃত্তের ক্ষেত্রফল কত? πl²। এবার এইটা মোট বৃত্তের কত অংশ? ভাই, মোট বৃত্তের কত অংশ সেটা এখান থেকে জেনে কি করে বলবো? এইটুকু যদি হতো তাহলে না হয় বুঝতাম অর্ধেক অংশ। এবার এইটুকু কত অংশ সেইটা বার করতে গেলে তোমাকে আসতে হবে পরিধির কাছে। এইটুকু অংশটার পরিধি, মোট পরিধির কত অংশ সেটা বার করতে হবে। তাহলে এইটুকু অংশের পরিধিটা কত ভাই? এখান থেকে এইটুকু রয়েছে,
শুধু এইটুকু জায়গাটা। আর মোট পরিধিটা কত? মোট পরিধি এই গোটাটা, এই গোটাটা। তাহলে সম্পূর্ণটা হলো বৃত্তের পরিধি। এই বৃত্তের পরিধির কত অংশ? এই অংশটা। সেইটা যদি আমরা পেয়ে যাই তাহলেই আমরা গুণ করতে পারবো গোটা বৃত্তের ক্ষেত্রফলকে। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের সাথে আমরা মোট বৃত্তের যে পরিধি সেইটাকে লিখব নিচে। আর মোট বৃত্তের পরিধি সমান কত আমরা পেয়েছি? 2πl, অর্থাৎ গোটাটা কত? 2πl। এই গোটা পরিধির কতটুকু? এই অংশটা, এই অংশটা হলো 2πr, তাই না? এই অংশটা কত? 2πr। তাহলে এই অংশের পরিধিটা কত হবে? 2πr। কত হবে? 2πr। আর এই গোটা পরিধিটা কত হবে? 2πl। আমরা গুণ করছি, দেখো বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই ইন্টু এল স্কোয়ার, পাই এল স্কোয়ার। আর এইটুকু অংশের পরিধি কত? 2πr। আর বৃত্তের পরিধি কত? 2πl। কোথায় পেয়েছি? এখানে পেয়েছি। গুণ করে দাও। গুণ করলে দেখো এই এল আর এখানে এল স্কোয়ার, দুটো এল আছে, তার মানে একটা এল পড়ে থাকে। আর 2π এখানে কেটে যায়। তাহলে কি কি পড়ে থাকলো? এখান থেকে পেলাম পাই, আর এই পাশে আছে আর, আর রয়েছে এল। অর্থাৎ এই অংশের যে ক্ষেত্রফল সেইটা হয়ে যায় পাই আর এল। এই অংশটা আসলে কার অংশ? এবারে উল্টে ভাবনার চেষ্টা করি। এই অংশটা আসলে এই ঢোপের ওপরের সাইডের অংশটা। এইটা আসলে কি? পার্শ্বতল। অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফলটা মোট কি দাঁড়ায়? পাই আর এল। কোনো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি দাঁড়াবে? পাই আর এল। এখন যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে এটা ধরো একটা সলিড শঙ্কু, নিচেও ঢাকা আছে, নিচেও ঢাকা আছে, তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে? আমরা তো পার্শ্বতল বার করলাম, অর্থাৎ শুধুমাত্র ওপরের টুকুর ক্ষেত্রফলটা বার করেছি বাঁকা তলের। নিচের যে সমান তল আছে, সমতল রয়েছে, সেই সমতলের ক্ষেত্রফলটা যোগ করে দেব ওপরের সাথে, তাহলে এই গোটাটার পেয়ে যাব। আচ্ছা, এই ক্ষেত্রফলটা কত? এই ক্ষেত্রফলটা কত? এটা একটা কি? বৃত্ত। এই বৃত্তের ব্যাসার্ধ কত? আর। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত ভাই? পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এইটা কি? পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল। আর নিচের অংশটা পাই আর স্কোয়ার। টোটাল মিলে কি হয়ে যাবে? পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। এইটাই হয়ে যায় ফর্মুলা। কিসের ফর্মুলা? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। সমগ্র তলের ক্ষেত্রফল। বুঝতে পারলে? আরও একবার রিভিশন করা যাক। তাহলে আমরা শঙ্কুর আয়তন সমান কত জানলাম? 1/3 পাই আর স্কোয়ার এইচ। যেহেতু চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, তার মাত্র 1/3 জায়গা দখল করে থাকে শঙ্কু, তাই 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এখানে কি জানলাম? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি? পাই আর এল, তার সাথে নিচের অংশটারও ক্ষেত্রফল যোগ করে দিলাম পাই আর স্কোয়ার। বোঝা গেল?